শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, গরমে হজপথ সিদ্ধান্ত, অস্থির মন্ত্রী। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের। মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল 27 জেলা। ছাত্রছাত্রীদের ক্লাসে নিতে আপিল বিভাগে যাবেন মন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক, আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ। এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না। হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। এই সিদ্ধান্তটি সঠিক না। নির্দিষ্ট সময় দিক যে কয়দিন হলো স্কুল বন্ধ থাকবে। আজকে খোলা কালকে বন্ধ, লেখাপড়ার দিকে তাদের মনোযোগই থাকছে না। অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে, আর দ্বিতীয়ত হলো কারেন্ট থাকতেছে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিদিনই রেকর্ড করছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা, খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল। এবং কেরালায় তুলনামূলক কম ভোট পড়ায় জয় নিয়ে চিন্তায় কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিক হয়েও সদস্যদের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় চ্যালেঞ্জের মুখে রাহুল গান্ধী। মাধ্যমিক থেকে প্রাথমিক স্কুল খোলা নাকি বন্ধ তা নিয়ে লেজে গোবরে অবস্থা। চলমান তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর কিছুক্ষণ পরই শিক্ষা মন্ত্রণালয় 27 জেলায় ক্লাস বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয়। দুই ধরনের সিদ্ধান্তে দিশেহারা শিক্ষক অভিভাবক। যদিও শিক্ষামন্ত্রী বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ এ নিয়ে চলছে চরম বিভ্রান্তি। সোমবার বিকালে আসে আবার নতুন সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় 27 জেলায় বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, পাশাপাশি আলিয়া মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রাথমিক শিক্ষা সচিব জানান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সব প্রাথমিক বিদ্যালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার লিখিত নির্দেশনা পাননি বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, নির্দেশনা হাতে পেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, বরং খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক, আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ। এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না। এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে। সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা সহ 5 জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকার কথা থাকলেও খোদ রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক মাধ্যমিক বিদ্যালয়ে চলে ক্লাস। আমি ক্লাস 7-এ পড়ি। আজকে ক্লাস হয়েছে, তবে অত দরকারিমূলক কিছু হয়নি। ক্লাসের যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না, মানে সাধারণ বিষয়ে পড়িয়েছে। বাট যদি আমাদের ক্লাসটা না রাখতো আমরা অনেক খুশি হতাম। তবে দুই মন্ত্রণালয়ের দুই ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা। না, এটা অবশ্যই লেজে গোবরের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি সঠিক না। সমন্বয়হীনতা, কেন্দ্রে একটা দারুণ সমন্বয়হীনতা আছে। ওরকম কোনো নোটিশ তো পাই নাই যে স্কুল তো কালকে খোলা নোটিশ দিচ্ছে। যে সব স্কুলগুলা খোলা থাকবে তাদের বাচ্চাগুলোর রেজাল্ট কি হবে? আমাদের বাচ্চার স্কুল বন্ধ থাকলে আমাদের বাচ্চার রেজাল্ট কি হবে? চলমান তাপপ্রবাহে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাকির আহমেদ। যাচ্ছি তার কাছে। শাকির, আপনাকে স্বাগত। শাকির, শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ নিয়ে যে একটা অবস্থা চলছে, আপনার কাছে একটু জানতে চাইবো এমন অবস্থার কারণ কি এবং আসলে সিদ্ধান্তটা কি এখন?
জাফর, আপনি ঠিকই বলেছেন যে ঈদ উল ফিতর পাশাপাশি যে অন্যান্য যে ছুটিগুলো ছিল এরপর কিন্তু সেই 21 এপ্রিল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের বিষয়টি মাথায় নিয়ে কিন্তু এক সপ্তাহ সেই ছুটিটি বাড়ানো হয়। পরবর্তীতে স্কুল খোলা নাকি বন্ধ এ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক ধরনের সিদ্ধান্ত, পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের এক ধরনের সিদ্ধান্ত, এটি নিয়ে কিন্তু শিক্ষার্থী অভিভাবক সবাই অস্বস্তিতে আছেন। আমরা যদি একটু দেখতে যাই যে আসলে এই যে অবস্থাটি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে খোলা নাকি বন্ধ, সেটা নিয়ে একটি লেজে গোবরে অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই যে সবশেষ গত 2 দিন অর্থাৎ রবি এবং সোমবার খোলা রেখে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু ইতোমধ্যেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এমনটি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে সারা দেশে নয় বরং 27টি জেলা যেখানে আসলে তীব্র তাপপ্রবাহ, সেই জেলাগুলোতে তারা কিন্তু মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের যে আলিয়া মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো বন্ধের বিষয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যে 2 ধরনের সিদ্ধান্ত অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে 2 ধরনের সিদ্ধান্তকে কিন্তু সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা। পাশাপাশি স্কুল কলেজ বন্ধ করে তারা কিন্তু অনলাইন ক্লাসের যে দাবি, আপনি এই যে 27 জেলার কথা বললেন, এই 27 জেলা কোন কোন জেলার কথা বলছেন? জাফর, আমরা একটু দেখে নিতে চাইবো মানচিত্রের মাধ্যমে আসলে এই 27 জেলা কোন কোন জেলাগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক বিদ্যালয় যে বন্ধ থাকবে 30 তারিখ পর্যন্ত, সেই 27 জেলাগুলোর মধ্যে আছে ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, বরিশাল, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা। পাশাপাশি আরও কিছু জেলা আছে, আমরা আরেকটু দেখে নিতে চাই যে অন্য কোন কোন জেলাগুলো আছে। সেই জেলাগুলো আমরা দেখব যে সব মিলে 27টি জেলাতে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ থাকার যে ঘোষণা, সেই ঘোষণা যেটি সেটি কিন্তু আসবে। এবং সেগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশই কিন্তু আছে এই রাজশাহী বিভাগ, পাশাপাশি খুলনা বিভাগের অধিকাংশ জেলায় কিন্তু এটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি যদি আমি বলতে চাই যে খুলনার অন্তর্গত যে চুয়াডাঙ্গা সহ মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই জেলাগুলোতে সাধারণত তীব্র তাপপ্রবাহ, সুতরাং এই পুরো জেলাগুলোই কিন্তু আসলে এই বন্ধর আওতায় থাকবে, অর্থাৎ এই 27টি জেলা নিয়ে আসলে। আরেকটা বিষয় জানতে চাই, যেখানে কিনা হাইকোর্ট থেকে নির্দেশনা আসলো স্কুল বন্ধ রাখতে হবে, সেখানে শিক্ষা মন্ত্রণালয় 27 জেলার কথা বললো, এটা কি সাংঘর্ষিক হবে কিনা, কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে যে আদালতে আসবে সেই নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য? জাফর, আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা দেখতে পেয়েছি যে রমজানে স্কুল খোলা থাকবে কি থাকবে না সেটি নিয়েও কিন্তু আদালত পাশাপাশি মন্ত্রণালয় নানা ধরনের অবস্থানের পর কিন্তু সবশেষ শিক্ষা প্রতিষ্ঠান খোলাই থেকেছে। এই যে 27টি জেলায় প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে, সারা দেশে বন্ধ থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু আদালত আজকে একটি আদেশ দিয়েছে। আদালত বলেছে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ 2রা মে পর্যন্ত কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, শুধুমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো বাদে কিন্তু সব প্রতিষ্ঠান বন্ধের আদালত যে নির্দেশনা সেটি দিয়েছে, সেটি কিন্তু আমরা আগে দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তারা কিন্তু অলরেডি সেটি মেনে নিয়েছে। এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে নির্দেশনা যেটি দিয়েছে আদালত, সেটির বিরুদ্ধে তারা আপিল করবেন, অর্থাৎ তারা চান যে শুধু 27টি জেলায় এই মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকুক, অন্য জেলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে শিক্ষামন্ত্রী বলছেন যে তাপপ্রবাহ ততটা নেই, সেই ক্ষেত্রে তিনি কিন্তু বলছেন যে এই জেলাগুলোর বাদে অর্থাৎ 27টি জেলা বাদে। এটাও কিন্তু নজিরবিহীন, এর আগে কিন্তু আমরা কখনোই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আদালতকে মুখোমুখি হতে দেখিনি। এবার প্রথমবারের মতো মন্ত্রী সরাসরি নির্বাহী বিভাগের উপর আপিল, মানে আদালতের যে হস্তক্ষেপ সে বিষয়ে কথা বলেন। একটু জানবো যে সারা দেশে আসলে শিক্ষার্থীরা কি অবস্থায় আছে। জাফর, আপনি ঠিকই বলেছেন, আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে আছে যে 5টি জেলায় অসুস্থ হয়েছেন প্রায় 40 জনেরও বেশি শিক্ষার্থী, এবং আমরা এর আগেও কিন্তু খবর পেয়েছি শিক্ষকদের মারা যাওয়ার এবং পাশাপাশি অসুস্থতার। জাফর, শাকির, আমরা প্রতিবেদনটিতে কিন্তু দেখলাম যে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন, সেগুলোর ভিডিও দেখা যাচ্ছে, ক্লাসরুম থেকে বের করে আনা হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রী সন্দেহ প্রকাশ করছেন যে শিক্ষার্থীরা নাকি পথে ঘাটে ঘুরেও অসুস্থ হতে পারে, কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। তার এই সন্দেহ হওয়ার কারণটা কি আসলে? জাফর, আপনি ঠিকই বলেছেন যে শিক্ষামন্ত্রী বলছেন যে আসলে ক্লাস বন্ধ করে দেওয়া বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কোনো ধরনের সমাধান নয়, এবং তিনি বলছেন যে এই যে যারা অসুস্থ হচ্ছেন তারা কি আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এসে অসুস্থ হচ্ছেন নাকি অন্য কোথাও অসুস্থ হচ্ছেন, সেটি নিয়ে তিনি এক ধরনের সন্দেহের মধ্যেই আছেন। আমরা যদি একটু দেখতে চাই যে আসলে তিনি কি বলছেন, তিনি কিন্তু আজ গণমাধ্যমের সঙ্গে এক ধরনের কথা বলেছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু হলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে এমন যে একটি অবস্থা তৈরি হয়েছে, তিনি বলছেন যে এটি পরিবর্তন করতে হবে বা এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বলছেন যে অসুস্থ হলেই শুধু শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে হয়েছে সেটি বলা যাবে না,
তা দেখতে হবে যে আসলে শিক্ষক বা শিক্ষার্থী আসলে প্রতিষ্ঠানে ছিলেন কিনা বা অন্য কোথাও ছিলেন কিনা। তিনি সবচেয়ে যে বিষয়টি বলেছেন যে গরম শুধুমাত্র স্কুলের জন্য বিপজ্জনক, অন্য কোথাও গেলে মাঠে ঘাটে কাজ করলে শিক্ষার্থী অসুস্থ হবে না, এমনটি নয়, এমন প্রশ্নও কিন্তু তিনি করেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন যে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের দুই মন্ত্রণালয়ের আসলে দুই ধরনের সিদ্ধান্ত কেন। এটির ক্ষেত্রে যদি আমি বলতে চাই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, যদিও আমরা দেখতে পাই যে অনেক সময় তারা বিভিন্ন আদেশ বা নির্দেশনার ক্ষেত্রে একই রকম থাকেন, তারপরেও শিক্ষার্থীদের বয়স বিবেচনায় তারা বলছেন যে প্রাথমিকের শিক্ষার্থীরা আসলে তুলনামূলকভাবে কম বয়স্ক বা কোমলমতি শিশু, আর পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিশুরা আসলে একটু শারীরিকভাবে তাদের তুলনায় বেশি সক্ষম, এই কারণে তাদের স্কুলটি খোলার পক্ষপাতী মন্ত্রী। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যেহেতু কোমলমতি এবং তাদের বয়স কম তুলনামূলকভাবে, সুতরাং তাদের ক্লাসটি সেই জন্য বন্ধ রাখার ব্যাপারে মন্ত্রণালয় বলেছে। জি, আপনাকে ধন্যবাদ শাকির। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাকির আহমেদ, জানাচ্ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে শিক্ষামন্ত্রী কর্তৃক আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিষয়ে যে আলাপ আলোচনা সে বিষয়ে বিস্তারিত। এদিকে প্রতিদিনই রেকর্ড করছে তাপমাত্রার পারদ। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, যশোর ও পাবনায় তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে। আবহাওয়া অধিদপ্তর বলছে দাবদাহ অব্যাহত থাকবে সপ্তাহ জুড়ে। এদিকে আজ হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। গরমে শ্বাসকষ্ট হচ্ছে এবং তার মাঝে মাঝে আবার একটু বিদ্যুৎ চলে গেলে পরে তো ঘরে থাকাই যাচ্ছে না। রোদের যে তাপমাত্রার ভিতরে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডও টিকা যাচ্ছে না। সূর্য ওঠার আগেই যে কাজ কাম সেরে আসতে, তা না হলে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। সোমবার দুপুরে মৌসুমের সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এরপরই যশোরে তাপমাত্রার পারদ ওঠে 42.8 ডিগ্রিতে, আর রাজশাহীতে 42.6 এবং পাবনায় 42.5 ডিগ্রি সেলসিয়াস। অবজারভেটরি থেকে যে আমরা তথ্যগুলো পেয়েছি, এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজশাহী, পাবনা এবং যশোর চুয়াডাঙ্গা এই 4টা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে অর্থাৎ ঢাকা বিভাগ এবং খুলনার যে অবশিষ্ট জেলাগুলো আছে এবং রাজশাহীর যে অবশিষ্ট জেলাগুলো আছে, এর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর আপনার রংপুর এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং রাতের যে তাপপ্রবাহ এটা সামনের আগামী 24 ঘন্টাও অব্যাহত থাকবে। খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দাম বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। করোনা পরবর্তী সময়ে একরকম নিয়ম করে যেন বাড়ছে ওষুধের দাম। মোটা দাগে 3 দফায় বাড়ানো হয় ওষুধের দাম। বিশেষ করে বহুল প্রচলিত ওষুধের পাশাপাশি তুলনামূলক দামি ওষুধেরও দাম বাড়ে ধাপে ধাপে। এরই মধ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেয়ার পরপরই ওষুধ কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দেন দাম কমাতে। কিন্তু তার একদিন পরই কোম্পানি মালিকদের সামনে অনেকটাই নমনীয় দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে। এ নিয়ে নানা মহল সরব হলেও আসেনি কোনো সমাধান, বরং দেখা যায় উল্টো চিত্র। ওষুধের দাম নাকি অনেক বেড়ে গেছে। আমি সাথে সাথে আমাদের ডিজি ঔষধ প্রশাসনকে ডেকে বলছি এটা কমানোর জন্য। তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সবার সাথে কথা বলে একটা সহজলভ্য জায়গায় আমরা যেতে চাই। এমন পরিস্থিতিতে ওষুধের দাম বৃদ্ধিতে লাগাম টানতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিলেন হাইকোর্ট। এমনকি ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন। অনুমোদন ছাড়া বিক্রি করা যাবে না বিদেশি ওষুধও। রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং এই বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। এর আগে স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে রাজধানীতে রাত 11টার পর থেকে পাড়া মহল্লার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গভীর রাত পর্যন্ত খোলা থাকা চায়ের দোকানে বসেই অপরাধীরা তাদের অপরাধের ছক কষে চুরি ও ছিনতাই করে যাচ্ছে তাই এবং হরহামেশা। তাই ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চুরি ছিনতাই বা এই যে বিভিন্ন বাসাবাড়িতে চুরিগুলো হচ্ছে সেগুলো বন্ধ করার জন্যই এই ধরনের সিদ্ধান্তটাই গতকালকে আমাদের কমিশনার মহোদয়। ফিউ এক্সেপশন আছে, ধরেন কাউরান বাজার, গাবতলী বা যেসব পুরো ঢাকার কিছু কিছু জায়গা আছে যেখানে সারা রাত ব্যবসার কাজে শ্রমিকরা নিয়োজিত থাকে বাস স্ট্যান্ডগুলোতে, সেই সব জায়গাতে হয়তো এই চায়ের দোকানগুলো খোলা থাকতেও পারে। শহরের শৃঙ্খলা বজায় রাখার জন্য, মাদক ব্যবসা বন্ধ করার জন্য বা চুরি ছিনতাই এগুলো বন্ধ করার জন্য সিদ্ধান্তটি সময় উপযোগী বলেই আমরা মনে করি। দেশের রিজার্ভ পরিস্থিতি, রাজস্ব আহরণ ও খেলাপি ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তথ্য চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে চলমান সিরিজ বৈঠকের মধ্যবর্তী আলোচনা এসব বিষয়ে জানতে চেয়েছে ঢাকায় সফররত IMF প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, রিজার্ভ ও রাজস্ব আয়ের পাশাপাশি দেশের অর্থনীতির অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চেয়েছে IMF। এছাড়া ডলার রেট ও ট্রলিং পেগের বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে সংস্থাটির সঙ্গে। বিষয়গুলো তারা তথ্য নিয়েছে আমাদের কাছে, এক্সচেঞ্জ রেট, আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন। আমরা পলিসি রেটগুলো চেঞ্জ করেছি, পলিসি রেটগুলো কোন লেভেলে আছে, কি তার ইম্প্যাক্ট হচ্ছে, সেই যে জিনিসগুলো ওভারঅল তারা লক্ষ্য করছেন, তারা তথ্য নিচ্ছেন। গ্যাস সংকটের মধ্যে সুখবর দিল বাপেক্স। নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে 4 নম্বর গ্যাস কূপে খনন কাজ শুরু হয়েছে। দিনে মিলবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস, যা দেশের জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। দেশের তীব্র গ্যাস সংকট মোকাবিলায় দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার। এ লক্ষ্যে 2023-24 সময়কালের মধ্যে সরকার 46টি কূপ অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে 24টিতে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি কাজ করছে, 22টির কাজ করছে বাপেক্স। এর মধ্যে একটি এই বেগমগঞ্জ 4 ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ। 2 শতাধিক প্রকৌশলী ও শ্রমিক এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন। 120 দিনে চলবে এ খনন কাজ। মূল্যায়ন কাম উন্নয়ন কূপটি 3300 মিটার গভীরতায় খনন করা হবে। এরপর বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে। আর সে লক্ষ্যে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতায় 3টি খনন কূপ ছিল, তার ভিতরে 2টা কূপ ইতিমধ্যে খনন হয়ে গেছে, এটা 3য় নম্বর কূপ। প্রতিদিন কমপক্ষে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানায় বাপেক্স। আমরা অতি শীঘ্রই এখান থেকে ড্রিলিং শেষ করে ইনশাল্লাহ গ্যাস পাবো বলে আশা করতেছি, এবং এখান থেকে গ্যাস পাওয়া গেলে কমপক্ষে মোটামুটি আমরা দৈনিক 10 মিলিয়ন ঘনফিট গ্যাস আমরা জাতীয় গ্রিডে যোগ দিতে পারি। 96 কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে 2.5 শতাধিক মানুষ কাজ করছেন। স্থানীয়দের দাবি, এ সকল গ্যাস জাতীয় চাহিদা মেটানোর পাশাপাশি তারাও যেন জ্বালানোর সুযোগ সুবিধা পায়। আতিয়ার সজল, সময় সংবাদ, নোয়াখালী। কেরালায় রাহুল গান্ধীর জয় নিয়ে চিন্তায় কংগ্রেস। গতবারের চেয়েও কম ভোট পড়ায় এই চিন্তা করছেন দলটির হাইকমান্ড। ইন্ডিয়া জোটের শরিক হলেও 2 শরিকের লড়াই রাহুলকে তীব্র চ্যালেঞ্জে ফেলেছে বলেও মনে করেন অনেকেই। তবে সমর্থকরা বলছেন রাহুল গান্ধীর জয় নিশ্চিত। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। জটিল একটি রাজনৈতিক সমীকরণ রয়েছে এই কেরালার রাহুল গান্ধীর লোকসভার আসন জুড়ে। অনেকে বলছেন যে রাহুল গান্ধী এবার জিতবেন, ভোটের ব্যবধানটা গতবারের থেকে কমবে, কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে, অর্থাৎ একজন নির্বাচিত লোকসভার সাংসদ সদস্য হিসেবে গত 5 বছরে তিনি এই ওয়ানওয়ে কেন্দ্রতে মাত্র 9 বার এসেছেন। 26 এপ্রিল তৃতীয় দফায় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দক্ষিণ ভারতের কেরালার ওয়েনারের লোকসভার সাধারণ মানুষ। তবে 2019 সালের তুলনায় ভোটার পরিস্থিতি ছিল কম। ভোট দিয়েছেন 71% মানুষ, যা গেল বছরের তুলনায় 5% কম। বিশ্লেষকরা বলছেন 5% ভোটের ব্যবধান আশঙ্কার কারণ না হলেও রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী প্রবল হাওয়া ভোট বাক্সে জমা হলে হিসেব নিকেশ পাল্টে যেতে পারে। 30%
সংখ্যালঘু ভোটারের কাছে মন খারাপের কারণও সিএ ইস্যুতে রাহুলকে পাশে না পাওয়া, আর একেই পুঁজি করছেন বিরোধীরা। बहुत चर्चा हुआ है सीए के बारे में। चर्चा ये ज्यादा हो गया है कि सीए का भी लागू करना शुरू करिए, मगर कांग्रेस ने इसके बारे में एक टिप्पणी करने के लिए भी मना इनकार किया है। और लोकसभा में भी हमारा देश के लिए कुछ भी नहीं बोलता है। রাহুল ভক্তরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে জয় নিশ্চিত, বরং বিজেপি একটা আসনও পাবে না। শেষ মুহূর্তে জয়ের হাসি কে হাসবেন সেটা জানা যাবে 4 জুনই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কেরালা, ভারত। নারী দলের 3 ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার ও ফাহিমা খাতুনকে নিয়ে ভিন্ন একটি দিন পার করল সিলেটের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ক্রিকেট খেলেন খেলোয়াড়রা। এমন উদ্যোগ ভবিষ্যতে নারী ক্রিকেটের প্রসারে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। নারী ক্রিকেটারদের নিয়ে এমন উল্লাস দেখা যায় না সবসময়। টাইগার্স অধিনায়ককে কাছ থেকে দেখতে পেয়ে এমন বাঁধ ভাঙা উল্লাস স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে। দেশের নারী ক্রিকেট নিয়ে বরাবরই অনাগ্রহ সবার। চলতি ভারতের বিপক্ষে টি-20 সিরিজ চলছে দর্শকবিহীন স্টেডিয়ামেই। তাই তো মেয়েদের ক্রিকেট নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে সিলেটের কয়েকটি স্কুল পরিদর্শন করেন বাংলাদেশ নারী দলের 3 ক্রিকেটার। ক্রিকেটারদের কাছ থেকে পেয়ে অটোগ্রাফ নেয়ার সুযোগ মিস করেননি শিক্ষার্থীরা। এক এক করে 3টি স্কুল পরিদর্শন করেন 3 ক্রিকেটার। ভারতের বিপক্ষে বাংলাদেশের চলতি সিরিজের ম্যাচ দেখতে সবাইকে আমন্ত্রণ জানান তারা। শিক্ষার্থীদের সঙ্গে স্বল্পক্ষণের মুহূর্তগুলো মুঠোফোনে ধারণ করে রাখেন নিগার সুলতানা। স্কুল পরিদর্শনকালীন শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট বল নিয়ে নেমে পড়েন মারুফা জ্যোতিরা, যা ভিন্ন মাত্রা যোগ করে সফরে। মেয়েদের ক্রিকেটকে প্রমোট করার এমন ভিন্ন কৌশলের প্রশংসাও করেন টাইগার্স অধিনায়ক। আমার জন্য এটা একদমই নতুন বলবো এক্সপেরিয়েন্স, যেটা আমার কাছে আমি অনেক বেশি ভালো লেগেছে। 3 ক্রিকেটারদের এই সফরে পুরোটা সময় সঙ্গী ছিলেন নারী ক্রিকেটের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন। এমন ক্যাম্পেইনে ক্রিকেটের প্রতি সবার আগ্রহ বাড়ানোর সঙ্গে মেয়েদের দলের পাইপলাইন সমৃদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি। আরও বেশি সংখ্যক মেয়েরা স্পোর্টসে আসুক, ক্রিকেটে আসুক, কারণ আমাদের পাইপলাইনটা বাড়াতে হবে। আমার মনে হয় যে এই মেয়েদের ক্রিকেটে আমাদের ভালো করার অনেক সুযোগ আছে। ক্রিকেটারদের স্পর্শ দূরত্ব পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। নারী তারকা ক্রিকেটারদের কাছ থেকে পেয়ে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ার কথা জানায় তারা। সিরিজের পরের ম্যাচগুলোতে ভালো খেলার আশার কথাও শোনান তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, গরমে হজপথ সিদ্ধান্ত। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের। মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল 27 জেলা। আপিল বিভাগে যাবেন মন্ত্রী। প্রতিদিনই রেকর্ড করছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। অপরিকল্পিত নগরায়ন হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। এবং জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা, খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।